12 আওয়ার এক্সট্রা শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া আমাদের সঙ্গে আছেন আমন্ত্রিত দুই সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আফসান চৌধুরী এবং আমির খসরু। আমরা আমির খসরুর কাছ থেকে আবারও শুরু করি, খুব ছোট্ট করে। যদি সার্চ কমিটি নিয়েও যদি কোনো মন্তব্য থাকে বলতে পারেন, অথবা আমরা পুলিশি রাজনীতি নিয়ে আরেকটু কথা। সার্চ কমিটি নিয়েও কথা আছে, আর পুলিশের মানে পুলিশি রাজনীতি নিয়েও কথা আছে। পুলিশি রাজনীতি বিষয়টা বেশ আমার কাছে বেশ গুরুত্বপূর্ণই মনে হচ্ছে, যে এবং আপনারা কেন সিলেক্ট করেছেন এটাও আমি ঠিক। শিরোনামটি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বা পছন্দ হয়নি এটা না, এটাই হচ্ছে বাস্তবতা। মানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আসাদুজ্জামান মিয়া বলেছেন যে প্রথমে বোঝাতে হবে, তারপরে মানে তাদের থামাতে হবে, কিন্তু কয়টা ক্ষেত্রে এটা আসলে ব্যবহার করা হয়। আর একটা বিষয় হচ্ছে যে ভাবমূর্তির যে প্রশ্ন, এই ভাবমূর্তির প্রশ্নটার ক্ষেত্রে আধুনিকতা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে ভাবমূর্তি একটা প্যাকেজ, এটা আলাদাভাবে দেখলে চলবে না। এবং এটা হচ্ছে যে সর্বোচ্চ প্রশাসন এটা করবে তখনই যখন কিনা মানে তারা দেখবে যে না, এটা হচ্ছে প্রয়োজন হচ্ছে, কারণ জনগণের কাছে জবাবদিহিতামূলক সর্বোচ্চ প্রশাসন যদি থাকে তাহলেই পুলিশের আধুনিকায়ন হবে। সর্বোচ্চ প্রশাসন অর্থাৎ রাষ্ট্র যারা শাসন করেন তারা যদি আপনার জনগণের কাছে জবাবদিহিতামূলক অবস্থায় না থাকেন তাহলে পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে না। আমি আজকে একদম সংক্ষেপে আমি একটা জিনিস বলছি, হ্যাঁ আমি সংক্ষেপেই বলছি যে আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে পরিপূর্ণ মাত্রায় একটি গণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশকে এর চাইতে কম মানে এফোর্ট দিয়ে অনেক ভালো কাজ করানো সম্ভব। এক, দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে যে 16 সালে অনেক কমেছে এই কারণে, শেষ মন্তব্য যদি করেন, মানে পরিস্থিতি অনেক উন্নয়ন হয়েছে, কারণ হচ্ছে জনভীতি বেড়েছে পুলিশ এবং সামগ্রিকভাবে প্রশাসনের ব্যাপারে। আমাকে যদি একটি লাইন বলতে দেওয়া হয় সার্চ কমিটি সম্পর্কে, শেষ করব। সার্চ কমিটি নিয়ে আমরা আরেকদিন আলাপ করি, আজকে আমরা পুলিশি রাজনীতিতে আমি একটি লাইন বলতে চাই যে আমাদের এখানে যে সংলাপ, মধ্যস্থতা কিংবা আলোচনার ইতিহাস কখনোই সুখকর নয়। অতীতে আমরা এটা দেখেছি এবং এই সার্চ কমিটি খুব একটা কিছু করতে পারবে, কারণ এটা নিয়ে আমরা আপনার কাছ থেকে হয়তো শুনবো আবারও। আমরা এই সপ্তাহের মধ্যে কোনো একদিন আপনাকে আমরা পেতে চাই। আফসান চৌধুরী, এক লাইনে যদি একটু শেষ করেন, আমরা বিদায় নিব। আমরা আসাদুজ্জামান মিয়ার শেষ মন্তব্য শুনবো। আফসান চৌধুরী, শেষ লাইন। না, আমার মন্তব্য হচ্ছে যে পুলিশ তাদের ভাবমূর্তি রক্ষা করার প্রয়োজন, সেটার জন্য জনগণের সঙ্গে সম্পৃক্ত করার জন্য একটু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যদি করে তাহলে পুলিশেরও লাভ, জনগণেরও লাভ। বাহ, এক্সেলেন্ট। আসাদুজ্জামান মিয়া, শেষ করবেন আপনার শেষ মন্তব্য। সদ্য আফসান চৌধুরী যেটা বললেন আমি সম্পূর্ণ ওনার সাথে একমত। আমাদের জনগণের প্রশংসা আমাদের করে, আবার অনেক ক্ষেত্রে গালমন্দ করে, দুটো নিয়ে কিন্তু আমাদের বসবাস। আমাদের অনেক অনেক ভালো কাজ আছে এবং জনগণের আমি বলবো যে ঢাকা মহানগরীর সম্মানিত নাগরিকদের অকুণ্ঠ সমর্থন আমরা 2016 সালে পেয়েছি অনেক অনেক ক্ষেত্রে, সেটা জঙ্গি দমনের ক্ষেত্রে বলি, ভাড়াদের তথ্য ডাটাবেজের ক্ষেত্রে বলি, এবং বিট পুলিশ উঠান বৈঠকের মধ্য দিয়ে তাদের অংশগ্রহণ বলি। তবে আমাদেরকে অবশ্যই আরও দায়িত্বশীল হতে হবে, আরও আধুনিক হতে হবে, এই জনগণের প্রতি আরও যত্নশীল এবং দায়িত্বশীল আমাদের হওয়ার কোনো বিকল্প নেই, আমি এটা স্বীকার করে নিচ্ছি। এবং সিচুয়েশান ইমপ্রুভ করেছে, তবে আমাদের যেতে হবে আরও অনেক দূর। তো পাশাপাশি এটাও আমি বলবো যে পুলিশ কোন বাস্তবতার নিরিখে কাজ করে সেই বিষয়টা যদি সম্মানিত নাগরিকবৃন্দ একটু উপলব্ধি করেন এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং সামনের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য যেহেতু পুলিশকে দরকার, পুলিশের কাছে আপদ-বিপদে মানুষকে যেতে হবে, সেই পুলিশটাকে আরও বেশি আধুনিকায়ন করা এবং কর্ম পরিবেশ সৃষ্টি করা, দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমাদের রাজনীতিবিদরা, আমাদের সমাজপতিরা এবং আমাদের পেশাজীবীরা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় যে আমরা কাঙ্ক্ষিত। তার মানে আসলে রাজনীতিবিদ, পেশাজীবীদের আসলে তাদের এগিয়ে আসতে হবে। তার মানে পুলিশি রাজনীতির যে বিষয়টি আমরা মাঝে মধ্যে পুলিশ রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে, এবং এটা রাজনীতিতে ব্যবহৃত যদি না হতে হতো তাহলে পুলিশ আসলে
আমাদেরই পুলিশ, আমাদের জনগণের বন্ধু, এরকম করে না, আলাদা করে জোর করে বলতে হতো না, তাই কি? আমি আপনাকে শেষ কথা বলতে চাই যে নানাভাবে আমাদের আলোচনার সমালোচনা আছে, আর পুলিশ আলোচনার সমালোচনার একটা বিষয়, এবং এই আলোচনার সমালোচনা মানুষ খুব কিন্তু ইয়ে করে, মানে এনজয় করে। আমি বলবো আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আইন এবং বিধির আলোকে আমরা কাজ করি। রাজনীতি সংশ্লিষ্টতার কোনো সুযোগও নেই, কোনো স্কোপও নেই, এবং যে কাউকে যদি পুলিশের চাকরি দেওয়া হয় কোনোভাবেই তার ওখানে কিন্তু রাজনীতি করার সুযোগ নেই, কারণ নির্দিষ্ট গতিতে তাকে চলতে হবে। রাজনৈতিকভাবে ব্যবহার করার যেই প্রবণতা অনেক সময় লক্ষ্য করা যায়, সেটা রাজনীতিবিদদের ওই দায়িত্বশীল আচরণটা আপনারা আশা করছেন। আমি সেটা বলছি, সমাজবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সংবাদকর্মী সবাইকেই দায়িত্বশীল আচরণ করতে হবে একটা কাঙ্ক্ষিত পুলিশ সেবা পেতে হলে। এক্সেলেন্ট, অনেক ধন্যবাদ। আমরা সকলেই একসাথে যদি চাই, তাইলে আসলেই আমাদের পুলিশ আমাদের, এবং সেই ওনারশিপটা যেন তৈরি হয়, এটুকু প্রত্যাশা থাকলো। ভালো থাকবেন সবাই। স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রার শনিবারের আয়োজন। দর্শক, আপনারা জানেন যে এই আয়োজনটি আমরা একটু ভিন্নভাবে করে থাকি। আমাদের মূল স্টুডিওতে থাকেন একজন অতিথি, যিনি আপনাদের প্রশ্নের উত্তর দেন, এবং তাকে প্রশ্ন করবার জন্য আমাদের সংবাদ স্টুডিও, যেটা লিঙ্ক স্টুডিও, সেখানে আমন্ত্রিত দুজন সাংবাদিক থাকেন ফোনে, এবং আপনারা স্কাইপেও যুক্ত হন সাধারণ দর্শক, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে। আমরা আজকে কথা বলবো পুলিশের যিনি আছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি আমাদের মূল স্টুডিওতে আছেন। আর প্রশ্ন করবার জন্যে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্যে আমাদের নিউজ স্টুডিওতে আছেন দুজন সিনিয়র সাংবাদিক, আফসান চৌধুরী এবং আছেন আমির খসরু। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা যে প্রেক্ষাপটে আজকে আসাদুজ্জামান মিয়াকে আমাদের এই স্টুডিওতে পেয়েছি, অনেকগুলো বিষয় আছে। পুলিশের কিছু বিষয় আছে, পুলিশ সপ্তাহ ইত্যাদি তারা উদযাপন করলেন, আর এরই মধ্যে হরতালের সময়, গত বৃহস্পতিবার হরতালের সময় দায়িত্ব পালন করতে গিয়ে এটিএন নিউজের 2 সংবাদকর্মীকে বেধড়ক পিটিয়েছে পুলিশ, থানার ভেতরে নিয়ে তাদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে তার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, গোটা বিশ্বের মানুষ দেখেছে। এরকম একটি ঘটনার প্রয়োজন আসলে পুলিশের কেন পড়লো? এবং তার পাশাপাশি আরও একটি ছবি সবাইকে মর্মাহত করেছে, যে তেলগ্যাস রক্ষা কমিটির যে হরতাল ছিল, সেই হরতালে পিকেটিং করার সময় মিজানুর রহমান, একজন বয়স্ক কর্মী অ্যাক্টিভিস্ট, তিনি তাকে যেভাবে জলকামানের নিচে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার শার্ট ধরে টেনে হেঁচড়ে পুলিশ যেভাবে নিয়ে গেছে, যেই ছবি আসলে অনেক দিন পরে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ সপ্তাহের পরপরই এরকম ছবির কেন তারা রচনা করলেন, সেসব বিষয় নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। প্রশ্ন আপনাদেরও আছে অন্যান্য বিষয় নিয়ে। আর তার বাইরে রাজনীতির যেই আমরা ধারাবাহিকতায় যেই ব্যাপারগুলো আমরা দেখছি, যে সার্চ কমিটি দলগুলোর কাছে নাম চেয়েছে ইত্যাদি, সেগুলো বিষয় নিয়ে আফসান চৌধুরী এবং আমির খসরু আছেন, তারা তাদের মতামত দেবেন, প্রশ্নও করবেন আসাদুজ্জামান মিয়াকে। সরাসরি প্রশ্নে চলে যাই। আমরা একটু জানতে চাই, এরকম একটি বিষয় নিয়ে যখন আপনারা আসেন, যে সাংবাদিকদের বেধড়ক পেটানো এবং পুলিশি পিকেটার হরতাল মিছিলে পুলিশি আক্রমণ, এবং সেটা যখন নাকি সংবাদপত্রের শিরোনাম হয়ে ওঠে এবং তার জবাবদিহিতা করার জন্য আপনাদেরকে মাঝে মধ্যে আসতে হয়, কেমন লাগে এটা? না, এটা জবাবদিহিতা করাটা এখানে আমার ব্যক্তিগতভাবে যদি বলে আমি মোটেও বিব্রত হইনি, বরং আমি মনে করি প্রজাতন্ত্রের কর্মচারী দেশের নাগরিকদের কাছে জবাবদিহি করবে, এটি তো কাঙ্ক্ষিত। আমাদের সব কিছু আমরা ভালো করি এমন নয়, কোনো কোনো ক্ষেত্রে আমাদের ত্রুটি হয়, বিচ্যুতি হয়। সাধারণ নাগরিকদের এটা জানার অধিকার রয়েছে যে ত্রুটি বিচ্যুতি কেন হচ্ছে এবং সেগুলোকে ওভারকাম করার জন্য আমাদের কি পরিকল্পনা আছে। আপনারা এটাকে ত্রুটি বিচ্যুতি বলবেন?
নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আপনি মানে এটা জানেন খুবই হালকা মনে হয় আমাদের কাছে, কিন্তু যখন নাকি বেধড়ক পেটানো হয় আহ, ছোট ছোট দুইটা মানে সংবাদকর্মী, আমাদের কথাই যদি বলি, আমাদের এটি নিউজের দুই সাংবাদিক এত না, মানে তারা উম, আমি গায়ে গতরে এত ছোট দুইটা মানুষকে 50 জন পুলিশ মিলে যখন নাকি আহ, একসাথে বুটের আঘাত দিয়ে পেটানো হয়, সেটাকে ছোট ত্রুটি বলবেন? মানে না, আমি ছোট ত্রুটি বলছি না, আমি বলছি যে ত্রুটি বিচ্যুতি। ত্রুটি বড় হতে পারে, ত্রুটি ছোট আচ্ছা, হতে পারে। আচ্ছা। বড়টাকেও তো আপনি ত্রুটি বলবেন নাকি, আর আলাদা কোনো ভাষা আছে কিনা আমার জানা নেই, কারণ ত্রুটি কত বড় সেটা হচ্ছে তাহলে প্রশ্ন। আসলে ক্রাইম বাট কোনটাকে সবকিছুই বলেন? ত্রুটি। মানে পুলিশি ভাষায় ক্রাইম কোনটাকে বলে তাহলে? ক্রাইম হচ্ছে, ক্রাইম তো যেটা আছে, যেটা আপনার মানে বিপিসিতে মারপিট বলা করাটাও আছে, তো ক্রাইম নিশ্চয়ই। অবশ্যই খুন করাটাও ক্রাইম, মারপিট জি। করাটা ক্রাইম। বাট গ্রেভ অফ ক্রাইম নেচারটা কি, এটা হলো প্রশ্ন। আপনার খুন করাটাও একটা অপরাধ, আবার একটা থাপ্পড় দেওয়া একটা অপরাধ, বাট এখানে তার ইয়েটা কি, মানে মাত্রাটা কি, এটা হলো প্রশ্ন। তা ত্রুটি ছোটটাও ত্রুটি, বড়টাও ত্রুটি, আমি ওইটাই মিন করেছি। আপনি যে বিষয়টা বলেছেন, গত বৃহস্পতিবার আপনি শুরুতেই বলেছেন যে তেল গ্যাস খনিজ রক্ষা কমিটির অর্ধদিবস হরতাল ছিল। ওদিনে তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ কর্মসূচি করেছে, মিছিল করেছে, কোনো ধরনের কোনো সহিংসতা হয়নি এবং পুলিশের সাথেও কোনো ধরনের বাদানুবাদ হয়নি, শান্তিপূর্ণভাবেই তারা তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করেছে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে, মধুর ক্যান্টিন থেকে বাম গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন, যারা তেল গ্যাস খনিজ এই রক্ষা কমিটির সমর্থক, তারা মিছিল করে শাহবাগ চত্বরটা অবস্থান নিয়ে সেখানে যানবাহনে বাধা দিবে, পিকেটিং করবে, এটাই হচ্ছিল তাদের পরিকল্পনা। এটি নিয়ে আমরা হরতালের আগের দিন তাদের সাথে বারবার কথা বলেছি, কিন্তু তারা অনড় ছিল যে না, তারা শাহবাগ মোড় পর্যন্ত আসবে। আপনি জানেন শাহবাগ মোড় এমন একটি জায়গা যেখানে আমাদের পিজি হসপিটাল রয়েছে, বারডেম হসপিটাল রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ রয়েছে, অফিস আদালত চত্বর। এই শাহবাগ মোড়ে যদি কেউ রাস্তা অবরোধ করে ফেলে, তাহলে এই ঢাকা শহরের কোটি মানুষ কিন্তু এর ভোগান্তির শিকার হয় এবং তখন মানুষ কিন্তু উল্টা বলে, দেশে কি আইন বলে কিছু নেই, যার ইচ্ছা সেইটা করবে। আমি আপনাকে একটু স্মরণ করতে চাই, কিছুদিন আগে ইউটিউবে আমরা একটা ভিডিও ফুটেজ দিয়েছিলাম যে দাবি আদায়ের ভাষা এটা হতে পারে কিনা। সেখানে আমরা দেখেছিলাম আমাদের ওসি শাহবাগ এবং এসি রমনাকে কিভাবে এই বাম গণতান্ত্রিক ফ্রন্টের ছাত্ররা কিভাবে নাজেহাল করেছে, শার্ট টেনে ছিঁড়ে কিভাবে নির্যাতন করেছে পুলিশকে। এই ছবিটা কিন্তু আমরা দেখিয়েছিলাম ইউটিউবে, এই ছবিটা কিন্তু আছে। শিরোনামটা হচ্ছে যে এই ধরনের অগণতান্ত্রিক বিহেভ কি দাবি আদায়ের ভাষা হতে পারে কিনা। তো আমরা এই জন্যে মিউজিয়ামের সামনে, আমাদের জাতীয় জাদুঘরের সামনে তাদেরকে আমরা বাধা প্রদান করি এবং কোনোভাবেই যখন তারা এটা না মানে এবং বারবার করে তারা আমাদের ইটপাটকেল ছুঁড়েছে, তারা আমাদের প্রতি আক্রমণ করেছে, আমরা শুধুমাত্র ওয়াটার ক্যানন থেকে পানি ছুঁড়ে সেটা জবাব দিয়েছি। আমরা কিন্তু এক রাউন্ড বুলেট ফায়ার করিনি, কারণ আমাদের মানে উদ্দেশ্য। এটার দরকার ছিল কিনা? মানে আপনারা যে বললেন যে খুব ছোট, আমরা জানি যে এই তেল গ্যাস রক্ষা কমিটির যে হরতাল যেটা হয় সেটা খুবই শান্তিপূর্ণ এবং ছোট। আমরা সাংবাদিকরা ওইটাকে অতটা যে খুব বড় ভায়োলেন্ট হবে এবং এ কারণে খুব ধরনের প্রস্তুতি সেটা থাকে না। সুতরাং যতটা না, যাই হয়েছে পুলিশে এই ওয়াটার ক্যানন ইত্যাদি চার্জ করে। জি, রাইট, আমি বিনয়ের সাথে আপনাকে বলবো যে আপনার ব্যাখ্যার সাথে আমি একেবারে একমত হতে পারছি না। লক্ষ লোকের সমাবেশ শান্তিপূর্ণ হতে পারে, আবার 100 লোকের সমাবেশও ভায়োলেন্ট হতে পারে। আচ্ছা, আমি 2 বছর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছি। আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে এই সমাজতান্ত্রিক বামপন্থী সংগঠনের 100 জনই অনেক ভায়োলেন্ট কাজ করে, নিকট অতীতে এর যথেষ্ট সাক্ষ্য এবং প্রমাণ আমাদের হাতে আছে। এবং তারা 50 জন লোকই এসে এই শাহবাগ মোড়ে যদি শুয়ে পড়ে, তাহলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, চারদিকে জনজীবন দুর্বিষহ হয়ে যাবে, হাসপাতালে রোগী যেতে পারবে না, অফিস কামে লোক যেতে পারবে না। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া। আমার কাজ হচ্ছে বেআইনি কার্যক্রম, ধ্বংসাত্মক কার্যক্রমকে নিবারণ করা। সেই কাজটি করতে আইনত আমি বাধ্য। দুটি ক্রাইম হয়, একটা হচ্ছে বাই কমিটিং এনিথিং অর বাই অমিটিং এনিথিং। আমি যদি আমার এই দায়িত্ব পালন না করি, সেটাও এক ধরনের crime। আচ্ছা, যাই হোক, দায়িত্ব পালন করতে গিয়ে মানে এটা যেই ধরনের ইমেজ হলো, যেই নন ইস্যু একটা বড় ইস্যু হয়ে গেল, সেটার জন্য দায় আসলে পুলিশের নাই কোনো, মানে সেটা কি বলবেন আপনি
যে আপনি আপনার অমিট না করে আপনি জনগণের জানমালের জন্য করলেন, জলকামান এবং এই বেধড়ক পেটানো, সাংবাদিকদেরকে থানার ভেতরে নিয়ে পেটানো ইত্যাদি করার পরে যে ছবিটা তৈরি হলো, আমার মনে হয় সেই ছবিটার দায়িত্বশীলতাটা কি পুলিশ নেয় কিনা? আমার যেটা মনে হচ্ছে আপনি খণ্ডিত চিত্র উপস্থাপন করার চেষ্টা করছেন, বিষয়টা এমন নয়। আমাকে বলার সুযোগ দিতে হবে। যখন তেল গ্যাস খনিজ রক্ষা কমিটিকে বাধা দেওয়া হলো, তারা মায়ের মুখী হলো, ঢিল পাটকেল ছুড়লো, আমরা শুধু পানি দিয়ে তার জবাব দিচ্ছি। আমরা কিন্তু প্রয়োজন অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করিনি। পিকেটাররা যখন ওয়াটার ক্যাননের সামনে এসে পুলিশের আক্রমণ করে, তখন আমরা 3 জনকে গ্রেপ্তার করি, অর্থাৎ আমাদের কাস্টডিতে নিই। এবং নিয়ে যখন থানার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এটিএন বাংলার এটিএন নিউজের যে সাংবাদিকের কথা বললেন, তারা কিন্তু ছবি তোলার জন্য একেবারে থানার ভিতরে চলে গেছে। থানা এটি কিন্তু একটা পাবলিক প্লেস না, এটি একটা কেপিআই। এখানে আর্মস, অ্যামুনিশন, রেকর্ডপত্র অনেক কিছু থাকে, এর ভিতরে চলে গেছে। দ্যাটস গুড, তারা ছবি তুলুক। ছবি তোলার পরে তখন পুলিশ তাদেরকে নিষেধ করেছে যে ভাই থানার মধ্যে ঢুকেন না, আপনারা তো রাস্তায় ছবি নিচ্ছেন, সেটাও তারা মানেনি। তৎপরবর্তীতে আমাদের পুলিশের কিছু লোক তারা এদেরকে লাঞ্ছিত করেছে, মারপিট করেছে। অবশ্যই এটা আমি নিন্দা জ্ঞাপন করি। এবং আপনি জানেন যে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে এবং আপনাদের ভিডিও ফুটেজ দেখে দায়ী চিহ্নিত করে এএসআই এরশাদ, যে ওই দলের কমান্ডার ছিল, তাকে অলরেডি আমরা সাময়িক বরখাস্ত করেছি। সাময়িক বরখাস্ত আমি বলি, আমরা যদি এটাকে প্রশ্রয় দিতাম এবং আমরা যদি এটাকে সমর্থন করতাম, তাহলে তাকে আমরা সাময়িক বরখাস্ত করতাম না, নাম্বার 1। নাম্বার 2, এই বিষয়ে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। কমিটিকে 2 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে যে সাংবাদিকদের যারা লাঞ্ছিত করেছে, পিটিয়েছে, অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে, অতিরিক্ত শক্তি প্রদর্শন করেছে, যেটি করে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, অবশ্যই এটা তার অপেশাদারী আচরণ। এবং অপেশাদারী আচরণের দায় দায়িত্ব তার ব্যক্তিগত, সেটি কিন্তু আমার সংগঠন নেবে না। বাংলাদেশ পুলিশ 2 লক্ষ জনবলের একটা বাহিনী। আমাকে শুধু একটু পরিষ্কার করবেন, সাময়িক বরখাস্ত মানেটা কি? মানে সেই সময়ে তারা কি কি সুবিধা পায়, কি কি সুবিধা পায় না, মানে সেটাকে একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন? এক্স্যাক্টলি। আমাদের দেশের পরিচালিত আইনে পানিশমেন্ট, শাস্তি দেওয়ার বিধিবিধান রয়েছে। শাস্তি দেওয়ার বিধান হলো, যদি কেউ কখনো আইন বহির্ভূত কাজ করে, জনস্বার্থের বিরোধী কাজ করে, ক্ষমতার অপব্যবহার করে, তখন তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে একটা চার্জ ফ্রেম করা হয়। চার্জ ফ্রেম করার পরে সেটা একটা বিচারের প্রক্রিয়া আছে, ডিপার্টমেন্টাল বিচারের প্রক্রিয়ার পরে যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে তার নানা ধরনের শাস্তি হতে হয়। চাকরি থেকে অপসারণ, চাকরি থেকে অব্যাহতি, নিম্ন পদে নামিয়ে দেওয়া, বেতন কর্তন করা, নানা ধরনের অপরাধের। কিন্তু সাময়িক বরখাস্ত যেরকম ভাবে সাময়িকভাবে মানে ছুটি কাটানোর মতো, এবং পরবর্তীতে তাদের হয়তো কোনো মানে যে রেকর্ড, ধরেন আমি পুরনো অতীতের কিছু যদি আপনাকে পড়ে শোনাই, যে গত বছরের 9 জানুয়ারির যে ঘটনা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে ক্রসফায়ারে ভয় দেখিয়ে চাঁদাবাজি মারধরের অভিযোগে বরখাস্ত যেই পুলিশের উপপরিদর্শক মাসুদ শিকদার, তার চাকরি ফিরে পেয়েছেন। তাকেও প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, অনেক হইচই হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়া সত্ত্বেও শাস্তি হিসেবে কেবল 2 বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে। এটা আপনি সঠিক বলেছেন। আমি কিন্তু আপনাকে বলেছি তিনি এখন তেজগাঁ শিল্পাঞ্চল থানায় তিনি কাজ করছেন। আমি আপনাকে এরকম 2011 থেকে এই পর্যন্ত আমি অনেকগুলো ঘটনা দিতে পারবো, যে বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের পিটিয়েছে, সাংবাদিকদের পিটিয়েছে এবং তাদেরকে সাময়িক বরখাস্ত, তারপরে তাদের পদোন্নতি এবং ভালো জায়গায় পোস্টিং হয়ে গেছে। আমাদের আসলে পদোন্নতির জন্য কি এই এরশাদ মণ্ডল বা তার মতো লোকেরা তার সঙ্গে তারা কি এই কাজটি করলো বলে মনে করেন? তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, আপত্তি নাই যদি এটা হয়ে থাকে। আপনি যেটা বলছেন সেটা কিন্তু একটা অংশ বলছেন। আমি আপনাকে স্পষ্ট করে বলি, 2016 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে 400 পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে 52 জন আছে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, বাকি কাউকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে
কাউকে নির্দিষ্ট সময়ের জন্য বেতন কর্তন করা হয়েছে, সেগুলো কাউকে internal, নির্দিষ্ট সময়ের জন্য মানে পদোন্নতি বন্ধ করা হয়েছে। সেটি নির্ভর করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার অপরাধের গুরুত্ব ভেদে। কিন্তু 52 জন লোককে চাকরিচ্যুত করা হয়েছে, নিশ্চয়ই তাদের অপরাধটা বড় ছিল। জি, আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে ফোনে আমরা পেয়েছি, সংযুক্ত হয়েছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তিনি আজকে টাঙ্গাইলে তিনি আজকে একটা অনুষ্ঠানে ছিলেন, রাস্তায় আছেন। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু বিনয়ের সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সংযুক্তি কেটে গেছে, আমরা ওনার সংযুক্তি পাওয়ার চেষ্টা করছি। আফসান চৌধুরী এবং আমির খসরু অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু প্রশ্ন করবেন আপনাদেরকে। শিওর। আফসান চৌধুরী। আচ্ছা, আমি বলছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব যা বললেন সেটা তো তার চাকরির কারণেই তিনি এভাবে বলবেন, কিন্তু তিনি যেটা ভুলে যাচ্ছেন যে আজকের গণমাধ্যমটা কেবলমাত্র টেলিভিশন চ্যানেলের গণমাধ্যম না, আজকের গণমাধ্যমটা হচ্ছে সাধারণ মানুষের হাতে স্মার্টফোনের গণমাধ্যম। আপনারা পিটিয়েছেন যেই মানুষটাকে, যেটা মিজানুর রহমান নামে, রাস্তায় পিটিয়েছেন। তিনি হইতে পারেন যে তিনি আপনার জল কামানের উপর উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে নেমে টেনে পিটিয়ে এবং তিনি তার জবানবন্দিটা আজকে এই কে বলে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষ পড়েছে, কত লক্ষ শেয়ার হয়েছে আপনার ধারণা নেই। সেখানে বলছে ধরে নেমে তার অন্ডকোষে মেরেছেন, তার পিটিয়ে মেরেছেন, পিঠে মেরেছেন, পেটে মেরেছেন। এটা দরকার ছিল না, এটা অসভ্য ব্যবহার। আপনারা সাংবাদিকদেরকে ভেতরে মেরেছেন, যেই ছবিগুলো এসছে সেগুলো হচ্ছে তাদের রাস্তায় ধরে পেটানো। আপনারা সেখানেও মেরেছেন, ভেতরে নিয়েছেন। আপনার যুক্তি হচ্ছে যে আপনি তার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সিদ্ধান্ত নেবেন, যথেষ্ট নয়। আপনারা যখন বোধহয় সম্ভবত পুলিশে যোগদান করেছিলেন, সেই সময় সোশ্যাল মিডিয়া এতটা ছিল না, আপনাদের বিচার পর্যন্ত হয়ে গেছে। আপনারা যে জনগণের বিপক্ষের মানুষ এটা প্রমাণিত হয়েছে। এইটার জন্য আপনারা যদি, যেটা আপনাদের ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জনগণের পাশে দাঁড়াচ্ছেন, এটা কারো আর মনে হচ্ছে না। আপনারা এসে টেলিভিশনে বসে আপনার জবাবদিহি করতেন, হ্যাঁ করুন। আপনারা কাকে সাময়িক বরখাস্ত করেছেন, করুন। কিন্তু আপনারা যেটা করেছেন, এই আমাদের প্রজাতন্ত্রের ক্ষতিটা করেছেন। আপনার যদি সেই প্রক্রিয়াটা না থাকে যে আমি কিভাবে পুলিশ এরকম চরম অবস্থায়, যেটা নিয়ে আমি রাজারবাগে পর্যন্ত করেসপন্ডেন্ট হিসেবে গিয়ে পুলিশদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি, তাহলে আপনি এই দায়িত্বপ্রাপ্ত পুলিশের হয়ে আপনার বড় একটা দায়িত্ব স্খলন হয়েছে। আপনি শেখাতে সক্ষম হননি আপনার লোককে কিভাবে এরকম চরম পর্যায়ে, উত্তেজনামূলক পর্যায়ে কিভাবে ব্যবহারটা করতে হয়। এইটাই আপনি ভাবমূর্তি যেটা ক্ষতি হয়েছে, আপনার তো হয়েছে, আপনার কিছু এসে যায় না, কারণ আপনি চাকরি করেন। আপনার রাজনৈতিক সরকারের হয়েছে, এবং এটা তেল গ্যাসের বিষয়ে এখন আর নেই। কেউ তো তেল গ্যাস নিয়ে আলাপ করছে না, আলাপ করছে পুলিশ করে পিটিয়েছে। আপনি এই করে আপনার কি মনে হয় আপনি যেই সরকারের অধীনে চাকরি করেন তার লাভটা হয়েছে? আসাদুজ্জামান মিয়া, আপনি এই প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ফোনে সরাসরি সংযোগ করতে পেরেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, খুবই ছোট্ট একটা প্রশ্ন, আমি জানি আপনি রাস্তায় আছেন, আপনার কাছে শুধু জানতে চাই যে সাংবাদিকদের উপরে যে পুলিশি নির্যাতন হলো এবং সেটা নিয়ে আপনি যে মন্তব্য করেছেন, আপনি কালকে মৌলভীবাজারে যেটা বলেছেন যে পুলিশের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হতেই পারে, এবং আজকে একটি প্রতিবাদ সমাবেশ থেকে আপনার এই বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। পূর্ববর্তী অনেক স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে তাদের এরকম নানান মন্তব্যের কারণে হাস্যকর হয়ে উঠেছে। আপনাদের আসলে এই যেই পদে আপনি আছেন সেই পদের চেয়ারটার কি ক্যারেক্টারটাই এরকম, নাকি যে কোনো বিষয়ে একটা খুবই হাস্যকর কথা আপনাদেরকে বলতে হবে? না না, ঠিক সেরকম নয়। আমি মৌলভীবাজার যখন গিয়েছিলাম তখন আমার কাছে তথ্য ছিল না। আমার কাছে যতটুকু তথ্য ছিল যে সাংবাদিকের সঙ্গে একটা অপ্রীতিকর মানে একটি ঘটনা ঘটেছে, সেটা কি ঘটনাটা আমি ততক্ষণ আমার কাছে জানা ছিল না। আমি যখন জেনেছি, আমার কাছে যখন ভিডিও ফুটেজ আসছে এবং সব কাছে শুনেছি, তখন এটার একটা ইনকোয়ারি কমিটি অলরেডি হয়ে গিয়েছে এবং একজন এডিশনাল এসপির নেতৃত্বে একটা কমিটি হয়েছে এবং তাকে সাময়িকভাবে ক্লোজ করা হয়েছে যে নাকি এই ঘটনা ঘটিয়েছে। কাজে এগুলো অ্যাকশন হচ্ছে। আমার কাছে ঠিক সেই মুহূর্তে মৌলভীবাজারে যখন আমি কথা বলি তখন সঠিক তথ্য ছিল না এবং ভিডিও ফুটেজ গুলো ছিল না। সেই জন্যই আমি ঠিক তৎক্ষণাৎ ওই রকম একটা কথা
মানে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি যখন পেয়েছি আমি তার ব্যবস্থা নিয়েছি। মানে আপনি কি ওই মৌলভীবাজারে যে কমেন্ট করেছেন সেই কমেন্ট আপনি প্রত্যাখ্যান করছেন কিনা, করতে চান না কিনা? না কারণ না অন্য না না, অন্য শুনুন, বিগত সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীদের শুনেন, রেফারেন্স আমি হিসেবে আমি আপনার নামটা ওই ওই জায়গায় আমরা দেখতে চাই না। সে কারণে আপনি আমরা খুবই ধন্যবাদ জানাই, আপনি সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে আপনি আমাদের সঙ্গে আছেন, একই কাতারে আছেন, কিন্তু বিভিন্ন রকমের না না, আমি আমি বেফাঁস আমি তো জি আমার কথা স্পষ্ট আমি বলে দিলাম যে আমার কাছে সঠিক তথ্যটা ছিল না, সেই জন্য আমি ওই মুহূর্তে আপনাকে সঠিক জবাবটি দিতে পারিনি। যখনই আমার কাছে তথ্য এসেছে আমি তথ্য ভিত্তিক কথা এখন বলি। আচ্ছা আজকে টাঙ্গাইলে আচ্ছা, আপনি তথ্যভিত্তিক কথা বলেছেন এবং ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি বলেছেন। আর মৌলভীবাজারের সেই মন্তব্যটি তো আপনি আর ওন করছেন না। আমার কাছে তখন তথ্য ছিল না, আচ্ছা সেই জন্য আমি বলেছি এটা। আচ্ছা, আর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কিন্তু অনেকের প্রশ্ন আছে, যে সাময়িক বরখাস্ত ইত্যাদি সেগুলো নিয়ে প্রশ্ন আছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি বলবেন? না, এটা তো ইনকোয়ারি কমিটি একটা হয়েছে তাৎক্ষণিকভাবে। আমার মনে হয় ইনকোয়ারি কমিটি যা আমাদেরকে যা দিবে আমরা সেই অনুযায়ী সঠিক ব্যবস্থাটি হবে। আমরা সবকে ভিডিও ফুটেজ দেখবো, আমাদের যারা নাকি ওখানে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ হবে, তাদের সাক্ষী শপথ নিয়েই ইনকোয়ারি কমিটি আমাদেরকে রিপোর্ট দিবে। রিপোর্ট দিলে তার ব্যবস্থা কমিশনার সাহেব এখানে উপস্থিত আছেন, তিনি আরো বিস্তারিত বলতে পারবেন। তা আমরা কথা হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে যদি ভুল করে থাকে তার ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। জি, আপনি তো ভিডিও ফুটেজ দেখেছেন, আপনার কি মনে হয় না সে ভুল না, করেছে? ভিডিও বা ফুটেজটা তারা আমি সম্পূর্ণভাবে এখনো দেখি নাই। জি আমি যতটুকুই শুনেছি দেখেছেন এবং তার মানে জি। একটি মানে একটি শট দেখেও কি আপনার মনে হয় নাই যে ওইটা ভুল ছিল বা পুলিশের ভাবমূর্তির একটা না, আমি নষ্ট হয়েছে? না, আজকে আমি সাংবাদিক কিন্তু জি আমি কিন্তু স্পষ্ট করেই বলেছি যে এইটার ব্যবস্থা মানে এইটার একটা তদন্ত না করার জন্য আমরা সমস্ত কমিশনার সাহেব অলরেডি করে দিয়েছেন, এবং এই তাদের তদন্তের রিপোর্ট অনুযায়ী অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। অনেক ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, রাস্তায় আপনি ট্রাভেল করছেন। আমরা যেই প্রশ্নে ছিলাম প্রশ্নের উত্তর পুলিশ কমিশনার দেবেন নিশ্চয়ই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সদ্য আফসান চৌধুরী যে কথাটা বললেন তার প্রত্যুত্তরে আমি বলবো। প্রথম হচ্ছে যে সাংবাদিকদের যে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক, এবং আমি অত্যন্ত দুঃখিত যে আমার অধীনস্থ পুলিশের এ ধরনের একটা নন প্রফেশনাল বিহেভ করেছে, যেটা আপনি ঠিকই বলেছেন, এটা প্রয়োজন ছিল না। এটা আমি বলবো যে ক্ষমতার অধিকতার ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ, সেটিও এক ধরনের অফেন্স। এবং আমরা এটা বুঝতে পেরেছি যে এই কাজটি আমাদের পক্ষে অনুচিত হয়েছে, অন্যায় হয়েছে এবং বিধি বহির্ভূত হয়েছে, এবং এটি জনস্বার্থবিরোধী হয়েছে। এটা জেনেই কিন্তু আমরা কর্তব্যরত পার্টি কমান্ডারকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। এটা হলো শাস্তির প্রথম ধাপ, এবং 3 সদস্যের কমিটি করেছি, তাদেরকে 2 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছি। ইতোমধ্যে আমরা ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। যারা এ ধরনের অপেশাদারী আচরণ, ক্ষমতা এবং আইন বহির্ভূত আচরণ, শক্তির অধিকতর প্রয়োগ প্রয়োজনের তুলনায় অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কোনো ধরনের নন পেশাদার আচরণের দায় এবং দায়িত্ব নেব না। কেউ যদি নন পেশাদার দায় দায়িত্ব করে সেটি অবশ্যই সে অনুযায়ী তার বিচার ব্যবস্থা করা হবে। ইট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এই ঘটনা জেনে অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত। আর যেটা শ্রদ্ধা আফসান চৌধুরী বললেন, প্রশিক্ষণ, আমার ঢাকা মেট্রো পুলিশের 34,000 লোক আছে। এই 34,000 লোকের মধ্যে মিনিমাম 20,000 হচ্ছে কনস্টেবল, নায়েক, হাবিলদার, এই ইলপেইড নিম্ন পর্যায়ের। এই কথা স্বীকার করতে হবে যে তাদের যথাযথ প্রশিক্ষণ এখন আমরা দিতে পারিনি। কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় মানবিক দিকগুলো, হিউম্যান রাইটস, দেন বেসিক রাইটস, তার নাগরিক অধিকার, এগুলোর ব্যাপারে আমরা অনেকটা যত্নশীল। এটা নিয়মিতভাবে কিন্তু আমাদের কাউন্সেলিং হয়, নিয়মিতভাবে মোটিভেশনাল ওয়ার্ক হয়, নিয়মিতভাবে বিভিন্ন কোর্স হয়। এটা পর্যায়ক্রমে এগিয়ে চলছে। সারাদিন
একটা লোকের ডিউটি টাইম হওয়া উচিত সর্বাধিক 8 ঘন্টা। যখন 16 ঘন্টা একটা ডিউটি করে তখন তার ইচ্ছা অনিচ্ছা অনেক বিচ্যুতি হয়ে যায়। এই বিষয়টা কিন্তু বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি। আমি বিনীত হয়ে বলতে চাই, আপনি তো অভিভাবক, জি, এক্স্যাক্টলি আমি এটা আমাকে এই কথাটা বলার সুযোগ দেন। আমরা বিনীত হয়ে বলতে চাই যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার দুঃখ প্রকাশ করার জন্য কিন্তু আমার আজকে আপনার স্টুডিওতে আসা। অনেক এবং ধন্যবাদ। আমি অনেক সুস্পষ্ট ধন্যবাদ। আমরা Thank you. অনেক ধন্যবাদ। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোনোভাবেই এই ধরনের কর্মকে, এই অপেশাদার কর্মকে আমরা সমর্থন করি না, আমরা করব না। অনেক ধন্যবাদ। এবং আমি কিন্তু আপনাকে পরিসংখ্যান দিয়েছি 2016 সালে 1 বছরে 400 জন পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে আমি সাজা দিয়েছি, যার 52 জনকে আমরা কিন্তু চাকরিচ্যুত করেছি। এখন আমার প্রশ্ন, দেখুন আমরা একটা অপেশাদার আচরণ হয়েছে, একটা খারাপ আচরণ হয়েছে, অবশ্যই তার দায় দায়িত্ব আমরা গ্রহণ করছি। কিন্তু পাশাপাশি এটাও তো বলবো যে হাজারটা ভালো কাজও তো আমরা করছি। আপনি কি জানেন, আমি আপনার মাধ্যমে সম্মানিত নাগরিকদের জানাতে চাই আমরা ভালো যে কাজের 17 জন সব বর্ণনা এখন শুনবো আপনাদের। 2016 সালে জি 17 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, আত্মোৎসর্গ করেছে জননিরাপত্তা দিতে গিয়ে। 12 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আমাদের কিন্তু ত্যাগ আছে। জি। আমাদের এই পহেলা বৈশাখ বলেন, 31 বলেন, আমি কিন্তু বিভিন্ন ইভেন্ট বলেন, আমি কিন্তু এগুলো শুনবো এবং আপনি আজকে একাই কথা বলবেন। আমাদের শ্রদ্ধেয় দুজন সাংবাদিক আছেন, ওনাদের মতামত দিবেন। একজন গুড লিডারশিপের মানে উদাহরণটা আসলে এরকমই হওয়া উচিত। ভুল ভ্রান্তি কাজ করলে ভুল ভ্রান্তি হবে এবং ভুল স্বীকার করার দায় নেওয়ার মধ্যে কোনো গ্লানি নাই। সেরকম অনেকটা আপনি নিজেই নিজের স্বীকারোক্তিতে অনেকটা আমাদেরকে শেখালেন। আমরা অনেক কৃতজ্ঞতা। আমরা আসলে এরকম আধুনিক এবং মুক্তমনা পুলিশ বাহিনী আমরা দেখতে চাই। তাদের সঙ্গেই কিন্তু সাংবাদিক কাঁধ মিলিয়ে কাজ করে। আমরা বাইরের কেউ নই। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। একটা ছোট্ট বিরতিতে যাব, তার আগে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিব। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি উত্তম কুমার বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে আক্রমণটা চালাইছে পুলিশ একজন সাংবাদিকের উপরে, তবে আমার যেটা মনে হয় একটা জিনিস, সেটা হলো সেদিনকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন পুলিশ লাইনে, একটা হাইকোর্টে একটা রায় নিয়ে, যে রায়টা সেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানতে পারতেছিল না। তাহলে তারই কোনো এফেক্ট কিনা যে, এবং সেদিন একজন পুলিশ অফিসার প্রধানমন্ত্রীকে প্রশ্নও করেছিল সেই আইনের ব্যাপারে, তারই কোনো ক্ষোভ এখানে আসছে কিনা, আমার প্রশ্ন এটাই। আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছেন আসাদুজ্জামান মিয়া, তিনি আপনার প্রশ্নের জবাব দিবেন। আমাদের সঙ্গে থাকতে হবে, বিরতির পরে এসে প্রশ্নের উত্তর। সঙ্গে আমির খসরু এবং আফসান চৌধুরীও আছেন, থাকুন আমাদের সঙ্গেই। নিউজ আওয়ার এক্সট্রা শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, আর আমাদের সঙ্গে দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সংবাদ স্টুডিওতে, লিঙ্ক স্টুডিওতে আছেন আফসান চৌধুরী এবং আমির খসরু। বিরতিতে যাবার আগে আফসান চৌধুরী তার প্রশ্ন করেছেন, তার প্রশ্নের পুরোপুরি জবাবটাই আমরা পেয়ে গেছি। এবং বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোন করেছিলেন, ফোনের তার প্রশ্ন রেখেছেন, তার প্রশ্নের জবাবটা নিব। তার আগে আমির খসরুর প্রশ্ন একটু লম্বা সময় দিতে হবে, তিনি বলেছেন। জি আমির খসরু। না, আমি খুব লম্বা সময় চাচ্ছি না, কারণ যে আলোচনা হয়েছে তার মধ্যে থেকে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। যে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যেটা আসাদুজ্জামান মিয়া বারবার বলেছেন যে প্রজাতন্ত্রের কর্মচারী, আসলে পুলিশ এখন আর প্রজাতন্ত্রের কর্মচারী কি না, এক। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি দেখানো হচ্ছে যে পুলিশি রাজনীতি, এই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লেগেছে, যে পুলিশের সাথে একটা রাজনীতির মানে সংশ্লিষ্টতা সম্ভবত হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে যে তদন্ত কমিটি যেটা বলা হচ্ছে,
আমি নিজে ব্যক্তিগতভাবে যে বিষয়টি বলতে চাই যে যত তদন্ত কমিটি পুলিশ এবং অন্যান্য ক্ষেত্রে হয়, এই তদন্ত কমিটিরই তদন্ত হওয়া প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে যে আগাম অনুমান করে যে সহিংসতা হতে পারে বা নাশকতা হতে পারে, এই যে শব্দগুলো, এই শব্দগুলো বহুবার উচ্চারিত এবং আমাদের কাছে, জনগণের কাছে, সাধারণের কাছে, সর্বজনের কাছে যে বিষয়টি মনে হয় যে এই সহিংসতা এবং মানে যে নাশকতার যে প্রশ্নটি, এটি শুধুমাত্র বিরোধী পক্ষের ক্ষেত্রেই, অর্থাৎ সাংবাদিক হোক বা অন্যান্য যারা হোক, যারা সরকারের বা এই যে যারা আছে তাদের ক্ষেত্রে যারা প্রশ্ন উত্থাপন করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আসে। আরেকটি বিষয় হচ্ছে যে মানে সাংবাদিককে পিটানো হয়েছে এই জন্য আমরা আজকে উচ্চকিত, কিন্তু সাংবাদিককেই কি পুলিশ পিটায় না সাধারণ মানুষকেও পুলিশ পেটাচ্ছে, বেধড়ক পেটাচ্ছে এবং মানে অন্যান্যদেরও রাস্তায় নামতে দেওয়া হয় না। আরেকটা প্রশ্ন আমার হচ্ছে যে প্রফেসর আনু মোহাম্মদের পা ভেঙে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আসলে কি করা হয়েছে? এখন মিজানুর রহমানের ক্ষেত্রে যে বিষয়টি এসছে, এই মিজানুর রহমানের বিষয়টি আসতো না যদি কিনা দুজন সাংবাদিককে পেটানো হতো। মিজানুর রহমান এখন ইম্পর্ট্যান্ট হয়ে গেছেন, মিজানুর রহমান এখন আলোচিত হয়ে গেছেন ওই দুজন সাংবাদিককে পেটানো হয়েছে বলে। আদারওয়াইজ অন্যথায় এই মিজানুর রহমান কোনো আলোচনার বিষয়ই থাকতেন না, হয়তো সংবাদে তার একটি ছবি ছাপা হতো, এরপরে সব কিছু আবার অ্যাজ ইউজুয়াল, বিজনেস অ্যাজ ইউজুয়াল হয়ে যেত। আর একটা বিষয় আমি যেটা বলছি, যে একটু আগে বলছিলাম যে যে পুলিশ সমস্ত নাশকতা দেখতে পায় অন্যান্যদের ক্ষেত্রে একটি দল এবং তার সমর্থকদের ছাড়া। কাজেই আমি আসাদুজ্জামান মিয়ার কাছে প্রশ্ন করতে চাই যে পুলিশি রাজনীতি যে বিষয়টি বারবার টেলিভিশনে আমরা দেখছি, মানে আজকে শিরোনাম যেটা, এই যে মানে ইয়াতে যে পুলিশ রাজনীতি নিরপেক্ষ নয়, মানে রাজনৈতিক দলও নিরপেক্ষ নয়, এই বিষয়টি জনগণের মধ্যে বদ্ধমূল ধারণা হয়েছে এবং পুলিশের কার্যক্রমেও তা প্রমাণিত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে পুলিশ যদি প্রজাতন্ত্রের কর্মচারী হবে তাহলে পুলিশ আইন এবং মানে নিরাপত্তা বিধান সবার ক্ষেত্রেই সমান হবে। কেউ রাস্তা আটকিয়ে মিছিল মিটিং করবেন, তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আবার কেউ যদি মানে রাস্তায় নামতে চান, তাকে আগাম সহিংসতার কথা বলে পিটিয়ে দেওয়া হবে। এটা কোন ধরনের নিরপেক্ষতা? কাজেই আমরা বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি পুলিশি রাজনীতির যে জায়গাটা, সেই জায়গায় পুরো মানে এটা মনে হয় ওভারঅল প্রশ্নটার উত্তর দিবেন। ইস্যুটা সাংবাদিক পিটিয়েই বোধহয় ইস্যুটা তুলে দিল কি না আসাদুজ্জামান মিয়া এটার উত্তর দেবেন। আর রাস্তায় নামতে দেওয়া হয় না, অনেককেই রাস্তায় নামতে দেওয়া হয় না। আবার আমরা জানি যে ছাত্রলীগের তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং যেই বিশাল র্যালি করে প্রায় 2 দিন অচলাবস্থার মধ্যে পড়েছিল, মানে সেই দিন তো দিন, এটা আমরা আর একটু বললাম আর কি, যে এত ভয়াবহ অবস্থার রাস্তায় ট্রাফিক এবং জনজীবনের যেই দুর্ভোগ আনা হয়েছিল, সেখানে একরকমের নিয়ম, আবার শাহবাগের জায়গায় আরেক রকমের নিয়ম। তো সেই সব জায়গায় সব কিছু মিলিয়ে রাজনীতির মধ্যে পুলিশ পড়ে গেছে কিনা, আর এখনো প্রজাতন্ত্রের কি বলে কর্মী কিনা, সেটা কর্মচারী কিনা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ আপনাকে। পুলিশ না, আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম এবং বিধির মধ্যে দিয়ে কাজ করতে হয়। রাজনীতি সম্পৃক্ততা হওয়ার আমাদের আদৌ কোনো সুযোগ নাই। তবে নানানজনে এটা নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, সে অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকারও তার আছে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তো আমি যেটা বলবো যে আমার কাজটি আমি শতভাগ নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথেই করার চেষ্টা করি। সভা সমাবেশ করছে না এটা ঠিক নয়, পরিসংখ্যান আমি নিয়ে আসিনি। প্রতিদিনই ঢাকা মহানগরীতে শত শত বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচি হচ্ছে এবং নির্বিঘ্নে সেই কর্মসূচিগুলো চলছে এবং প্রত্যেকটা কর্মসূচির নিরাপত্তাও আমরা দিচ্ছি। মেট্রোপলিটন কমিশন হিসাবে মেট্রোপলিটন অর্ডিন্যান্স অনুযায়ী এই সমস্ত সমাবেশের অনুমোদন আমি দিয়ে থাকি। সুতরাং আমার কাছে সুস্পষ্ট তথ্য আছে যে সব দল মত এবং সামাজিক সংগঠনগুলো, ধর্মীয় সংগঠনগুলো প্রতিদিন কত ধরনের এই ধরনের তাদের কর্মসূচি পালন করছে, আমরা তাদের এটা দিচ্ছি। আর যেটা আমাদের আমির খসরু সাহেব বললেন যে আগাম,
আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে, পুলিশের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া। আমার কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা যারা বিঘ্নিত করতে চায় সেগুলোকে দমন করা এবং মানুষের নাগরিক এবং নিরাপত্তাটা সুনিশ্চিত করা। তাহলে একটি রাস্তা জুড়ে যে কোনো দলই হোক সমাবেশ করে, মিছিল করে, মিটিং করে কোটি কোটি লোকের সমস্যা তৈরি করবে, তার অধিকার হরণ করবে, সেটি গণতান্ত্রিক ভাষা কিনা, সেটি আরেকজনের হাজার জনের অধিকারকে কুক্ষিগত করে একজনের অধিকারকে প্রতিষ্ঠা করা এটা আইনি কিনা সেই বিবেচনা সম্মানিত নাগরিক মানে করবে। রাস্তায় মিছিল মিটিং কিন্তু দুই সেগুলো রকমেরই করবে। হয়, সেলিব্রেশনও করে জনগণের হয়রানি স্বীকার করবে কিনা সেটাও তো একটা কথা। এক্স্যাক্টলি আমরা রাস্তায় মিটিং বা মিছিল অ্যালাউ করি। আপনি যেটা বলছেন, আমাদের বিভিন্ন জাতীয় দিবস আছে, ধর্মীয় দিবস আছে, বিভিন্ন ধরনের সামাজিক দিবস আছে, সেগুলো হয়। ইভেন রাজনৈতিক কর্মসূচি যদি আমরা মনে করি, রাজনৈতিক সেলিব্রেশনের কথা আমরা বলছি যে আপনি বলছেন যানজট সৃষ্টি করে মানুষের দুর্ভোগ যাতে না হয় সে কারণে পুলিশ অনেক জানমালের নিরাপত্তা ইত্যাদির জন্য সজাগ থাকে। কয়দিন আগে যে মানে একেবারে যে নজিরবিহীন যে জ্যামের অবস্থা তৈরি হলো, সেটা তো সেলিব্রেশন করতে গিয়ে একটা রাজনৈতিক দলের, ছাত্র সংগঠনের। আপনি শুধু একটা রাজনৈতিক দলের দেখছেন। কিছুদিন আগে জাতীয় পার্টি তাদের বিশাল সম্মেলন করেছে, সেটা আপনি দেখেননি। কিছুদিন আগে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তারা যে তাদের ওই যে সম্মেলন করলো, সেই সম্মেলনের একটি নিশ্ছিদ্র দৃঢ় নিরাপত্তা আমরা করলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেখানে বিএনপি চেয়ারপারসন গেলেন, সেটা আপনি দেখলেন না। তারপরে আপনার কমিউনিস্ট পার্টি বলি, বিভিন্ন রাজনৈতিক দল বলি, ইভেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা প্রতিনিয়ত প্রায় শুক্রবারেই তারা এই মতিঝিল জুড়ে, বাইতুল মোকাররম জুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করছে। সুতরাং আমি তো এখানে কোনো বাধা দেখছি না। সবাই তাদের প্রোটেকশন দিচ্ছেন এবং কখনো কখনো প্রোটেকশন দিচ্ছেন। আমি আপনাকে এটা বলতে চাই, কোনোভাবেই পুলিশ কোনো রাজনীতির সংশ্লিষ্ট না, রাজনৈতিক কোনো চিন্তা আমাদের নাই। আমরা শুধুমাত্র জনশৃঙ্খলা এবং জননিরাপত্তা বিধানের জন্য দেশের প্রচলিত আইনে বিধির আলোকে আমরা কাজ করে থাকি। আমরা যেভাবে রাত দিন পরিশ্রম করে বিভিন্ন ইভেন্টে, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ইভেন্টে বিভিন্ন নিরাপত্তা দিয়ে থাকি, আমরা জনগণের নিরাপত্তার জন্য কাজ করি। হ্যাঁ, এই যে ঘটনাটা আসছে আপনি বললেন, কেউ যদি আইন ভঙ্গ করে, কেউ যদি জননিরাপত্তা বিঘ্ন করে, আমাকে কি করতে হবে? আইন বলেছে তাকে আমার কাস্টডিতে নিতে হবে, অর্থাৎ আয়ত্তে নিতে হবে, গ্রেফতার করতে হবে। গ্রেফতার কীভাবে করতে হবে? মুখে বলতে হবে যে আপনি গ্রেফতার, আপনি আমার কাস্টডিতে আসেন। দ্বিতীয়ত, সে যদি এটা না শোনে তাহলে কি করতে হবে? তাকে গায়ে হাত দিয়ে বলতে হবে যে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। সেটা যদি সে না আসে, সেটা সে প্রতি আক্রমণ করতে চায়, তাহলে কী হবে? যতটুকু প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করে তাকে গ্রেফতার করতে হবে। তা কেউ রাস্তায় ভাঙচুর করবে, গাড়ি আগুন জ্বালাবে, বোমা মারবে, জনদুর্ভোগ সৃষ্টি করবে, তাহলে আমার তো তাকে বলতে হবে যে না, আপনি অ্যারেস্ট। সে যদি এটা না মেনে উল্টো পুলিশকে আক্রমণ করে, তাহলে পুলিশকে প্রয়োজনও যতটুকু ততটুকু বল প্রয়োগ করার আইনি অধিকার এবং ক্ষমতা দেওয়া আছে, আমরা ততটুকু করব। এর চেয়ে অতিরিক্ত যদি কেউ করে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা। আমি আপনার সঙ্গে একেবারেই একমত, কিন্তু মিজানুর রহমানের বিষয় নিয়েই তো বললেন, যিনি ওই যে জলকামানের উপরে উঠে ইট দিয়ে জলকামানটি আঘাত করার চেষ্টা করছিল এবং তারপরে রাস্তায় পড়ে যাওয়ার পরে মানে এই দৃশ্যটা একজন সাধারণের দৃষ্টিতে, মানে একজন পুলিশ কর্মকর্তার দৃষ্টি না, সাধারণ দৃষ্টিতে আপনার বাহিনীকে নিয়ে এই দৃশ্যটা দেখতে আপনার কেমন লাগে? যে একজন লোক প্রায় মধ্যবয়সী, উনি রাস্তায় আছেন, 5-6 জন পুলিশের কর্মকর্তা, তাহলে তো পুলিশের শক্তি নিয়ে আমার প্রশ্ন ওঠে যে এরকম একজন মধ্যবয়সী লোক, তাকে তো একজনই হাতে করে খুব আদর করে নিয়ে যাওয়ার কথা। এখন যখন নাকি মারমুখী, বিধ্বংসী এবং 5-7 জন পুলিশ কর্মকর্তা, তখন আমার এই পুলিশ নিয়ে আমার অনেক প্রশ্ন যে তাদের আসলে প্রশিক্ষণটাই কোথায়? এরকম একটা লোককে এইভাবে নিয়ে যেতে হয় তাদেরকে। আপনি বারবার বলছেন মিজানুর রহমান একজন বৃদ্ধ মানুষ। এই পুলিশের অটার ক্যানন, এপিসি এবং এত পুলিশের ভিতরে গিয়ে যিনি কর্তব্যরত পুলিশকে আঘাত করার জন্য অটার ক্যাননের উপর গিয়ে নৃত্য করতে পারেন, আপনি তাকে যতই ছোট করে দেখেন, আমি তাকে ছোট করে দেখতে পাচ্ছি না, কারণ আমি প্রজাতন্ত্রের কর্মে, জননিরাপত্তায় আমি নিয়োজিত। আমাকে যখন ইট দিয়ে আঘাত করা হবে, ওয়াটার ক্যাননের উপর এসে যখন আক্রমণ করা হবে, তখন আমি কি করব বলেন? আমি কি বসে থাকবো? আমাকে যেটা মাননীয় পুলিশ কমিশনার, আমি আমাদের পুলিশকে ছোট করে দেখতে চাই নাই, সে কারণে আমি প্রশ্নটা করলাম যে
এখানে এরকম একজন বৃদ্ধ হোক আর তার তরতাজা জোয়ানি হোক, তার জন্য একজন পুলিশ, হ্যাঁ, তার জন্য একজন পুলিশই খুব যত্নের সাথে তাকে তুলে নিয়ে যেতে পারে। পুলিশের ট্রেনিং, তার যে সক্ষমতা, তার যে ব্যবহার, তার যে অস্ত্র, সবকিছু মিলিয়ে একটি কমপ্লিট প্যাকেজ, একজন পুলিশই যথেষ্ট। কিন্তু আমরা যে ছবিটা দেখছি, একেবারে বুটের মধ্যে মারমুখী এতগুলো মানুষ, মনে হচ্ছে যে একটা শিকার আমরা পেলাম। এই ছবিটা আসলে আমাদের ইমেজকে কতখানি আহত করে। আমি কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। আমাদের আইন হচ্ছে কি, বল প্রয়োগ করতে হবে কিন্তু প্রয়োজন অতিরিক্ত না। যে দৃশ্যটা আমি দেখছি, অবভিয়াসলি এটা প্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ, এটা অবশ্যই গ্রহণযোগ্য না। আমি নির্দ্বিধায় এটা বলবো, এটা গ্রহণযোগ্য না। এবং প্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ যাতে করা না হয়, সেই জন্য পুলিশ ফোর্স যখন নিয়োজিত হয়, তার কমান্ডারের দায়িত্ব হলো যে তাদেরকে এটা নিয়ন্ত্রণ করা, যে কোনোভাবে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাতে না হয়। এবং এই বিষয়গুলো কিন্তু আজকে যে আমরা ইনকোয়ারি কমিটির কথা বললাম, ইনকোয়ারি কমিটির এওআর, অর্থাৎ তাদের দেখার বিষয় কিন্তু এইগুলো। অ্যাট দ্য সেম টাইম আমাদের পুলিশের মধ্যে মোটিভেশনাল কার্যক্রম, কাউন্সেলিং কার্যক্রম, ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য পানিশমেন্টের বিধান, এর মধ্য দিয়ে কিন্তু এই অবস্থা আসতে হবে। তবে দেখেন একটা জিনিস, আমরা কিন্তু পাশ্চাত্য ধরনের পুলিশি সেবা চাই। পাশাপাশি আমি বিনীতভাবে বলবো, দেখুন আমার জনগণের আচরণও তাহলে পাশ্চাত্যদের হতে হবে। কি হয় ওখানে, যদি পুলিশ একজনকে নিষেধ করে না এটা করতে পারে, সেটা করে না। আপনি জানেন যে পাকিস্তানের প্রথম দিকে বা ব্রিটিশ আমলে আমাদের রাজনীতিবিদদের পুলিশ কীভাবে গ্রেপ্তার করতো, বাসায় গিয়ে বলতো স্যার আপনাকে গ্রেপ্তার আদেশ হয়েছে। তখন রাজনীতিবিদ বলতেন যে ঠিক আছে আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। উনি সাথে চলে যেতেন এবং একাও উনি গিয়ে পুলিশের কাছে চলে যেতেন। এই অবস্থাটা কি এখন আছে? এখন দেখা যাচ্ছে যে আমার এই যে প্লাটুন প্লাটুন সাজোয়া পুলিশকে ইট দিয়ে আক্রমণ করছে, ককটেল দিয়ে আক্রমণ করছে, থেতলিয়ে পুলিশকে মেরেছে, এই দৃশ্য তো আপনারাই প্রচার করেছেন। বামনডাঙ্গাতে পুলিশ ফাঁড়িকে আক্রমণ করে থেতলে 5 জনকে মেরে ফেলেছে, এগুলো তো আপনারাই করেছেন। তাহলে যখন জনগণ এই ধরনের বিহেভ এবং সশস্ত্র হয়, পুলিশকে তখন কিন্তু বল প্রয়োগ করতে হয়। তবে প্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ করাটা অন্যায়, অপরাধ, অপেশাদারিত্ব, গ্রহণযোগ্য না। এমন কাজটি যখন পুলিশ সদস্য করবে, অবশ্যই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এবং এই অবস্থা যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য শুধু শাস্তি দিয়েই কাজ হবে না, পাশাপাশি তাদের মোটিভেশনটা দরকার, পাশাপাশি তাদের কাউন্সিল এবং উপযুক্ত প্রশিক্ষণটা প্রয়োজন। জি, আফসান চৌধুরী। ধন্যবাদ। আমার মনে হয় বল প্রয়োগের বিষয়টা একটা বড় ইস্যুতে পরিণত হচ্ছে। প্রথমত আগে পুলিশ এসে বলতো যে ভাই আমার সঙ্গে চলেন, যেত না। আমি তো ইতিহাস পড়াই, আপনি যদি 52-র দলগুলো দেখেন, দেখবেন ওখানে যখন পুলিশ আক্রমণ করেছে, যখন পুলিশ একজন বয়স্ক রাজনীতিবিদকে মারছিল, তখন বলছে যে আপনারা তো স্বাধীন দেশের পুলিশ, আমাদের মারছেন কেন? তখন সেই পুলিশ অফিসারটা বলেছিল স্বাধীন দেশ চলে গেলেও পুলিশ থাকবেই, যাই হোক না কেন পুলিশ থাকবে, পুলিশই হচ্ছে কন্টিনিউটি। আমার মনে হয় দুর্ভাগ্যজনকভাবে এটা বাংলাদেশের অবস্থা হয়ে গেছে। আমরা যে জিনিসটা খেয়াল করছি না সেটা হচ্ছে পুলিশকে পেটানো, বারবার বললাম যে মাত্রা অতিরিক্ত পিটিয়েছি, এইটা তো আপনার আধুনিক অবস্থার অভাব। কারণ আপনি যদি না জানেন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তো আপনার মাঠেই যাওয়া উচিত না। সেদিন কেউ না কেউ তো দায়িত্ব ছিল, সে কি করে এতগুলো পুলিশকে বাধা দিল না? আপনার কেউ ওই সময় কেউ বাধা দিয়েছিল, বলেছিল যে এইভাবে মারপিট করা যাবে না। আমি বুঝলাম জলকামানের ওপরে উঠেছে, জলকামানের ওপরে উঠলে তাকে এভাবে পিটিয়ে রাস্তায় নামিয়ে মারা হবে। আপনি যেই জিনিসটা আপনাদের বোধহয় দক্ষতার মধ্যে নাই, এবং আমি মনে করি যে দক্ষতা একটা বড় সমস্যা। আপনি নিজেও স্বীকার করেছেন যে প্রশিক্ষণ তারা দেয়নি, তাদের বেতন কম, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্যার জন্য তো আমরা দায়ী হতে পারি না। আপনি তাদের যদি দক্ষতা বৃদ্ধি না করেন, তাহলে আপনি তাদেরকে মাঠে নামিয়েন না। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন যে আপনি ওই হরতাল যখন শাহবাগের দিকে যাচ্ছিল, আপনি তখন আটকাবার জন্য এইসব করেছেন। তো তাহলে যখন শাহবাগ আন্দোলন করেছিল তখন তো আপনি কিছু করেননি। তার মানে নির্ভর করছে যে যদি বেশি শক্তিশালী হয় আপনি আর তখন আর জনগণের প্রজাতন্ত্রের আর কর্মচারী থাকছেন না, আপনি তখন সরে আসছেন। আর যখন ওরা দুর্বল হয়, কয়েকটা 20, 30, 50টা, তখন আপনি তাদের ধরে পেটাচ্ছেন। এটা তো সবার সামনে উঠবে। এটা তো কালকে আপনার কথাই তো আমি কোট করে কালকে লিখব যে আপনি বলেছেন শাহবাগ আন্দোলন, তো আপনি তো শাহবাগ আন্দোলনের বিপক্ষে কথাটা বলছেন। শাহবাগ আন্দোলন তো এই পিজিতে রুগী যাওয়া বন্ধ করেছিল কয়েক মাসের জন্য। তাহলে আপনি এইভাবে না চিন্তা করে
আপনারা যদি একটা জি, পলিসির আচ্ছা, মতো যদি করেন। আমি এখানে একটু আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি যে গণজাগরণ মঞ্চের সময় কিন্তু পিজি হাসপাতাল এবং ওই বারডেম হাসপাতালে যাওয়ার একটা লেন হ্যাঁ। সবসময় খোলা, এবং তারা ভলান্টিয়াররা, কারণ আমি সাংবাদিক হিসেবে ওখানে কভার করেছি, আমি লাগাতার 21 দিন ওখানে থেকেছি, সুতরাং আমি এবং আপনার যানবাহন সঙ্গে পুরোপুরি বন্ধ ছিল, না, এটা না, মনে হয় ঠিক না। না, একদম বন্ধ ছিল না, অন্তত মুন্নি, পিজি হাসপাতাল আর বারডেম নিয়ে কোনো অসুবিধা মুন্নি হয় না। প্রথম ছিল, আমি তো জি। সাংবাদিক, তারপরে যখন এই বিষয়টা যখন আসলো তখন খুলে জি, দেওয়া হলো। আমি প্রথম- বলছি যে ওই দিনই যেদিন প্রথম শাহবাগে দাঁড়ালো মানুষ, তাহলে তো সেই দিনই তো তাহলে পুলিশ ওখানে গিয়ে ছত্রছাড় করতো। আপনারা এই দিন এটা স্বীকার করে নিলে সুবিধা হয়। এটা ইনস্ট্যান্ট মিডিয়ার যুগে এই ধরনের কথা বলে লাভ হচ্ছে না। আপনি যদি বলেন যে হ্যাঁ আপনার সেদিন বাড়াবাড়ি করেছেন, মাত্রা অতিরিক্ত করেছেন, আপনাদেরকে হয়তো উপরতলা থেকে কেউ সেরকম নির্দেশ দেয়নি, বা কেউ হয়তো নির্দেশ দিয়েছিল যে হ্যাঁ একটু ওদেরকে দেখিয়ে দাও কি করতে হয় না করতে হয়, তা না হয় আপনি এই এত কোটি কোটি বাংলাদেশের 30 ভাগ থেকে 40 ভাগ মানুষ ফেসবুকে আছে, আপনি তো তাদের সামনে বিচার হচ্ছে আপনার, আপনি কি আমার সামনে বিচার হচ্ছে? আমার মনে হয় এই ইনস্ট্যান্ট মিডিয়ার কথাটা স্মরণ করে আপনি আপনাদের কথাগুলো বলুন। আমরা আমি একজন- আমি আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ, আপনি বলতে পারবেন। আমরা একটা ছোট বিরতিতে যাব, তার আগে দর্শক একজন আছেন, আমরা দর্শকের ফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে আমাদের আসাদুজ্জামান স্যারের কাছে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে এর আগে আমরা দেখছি আরেকটা সাংবাদিককে একজন এমপি চর মেরেছিলেন, জি। যার জন্য তাকে জেলে যেতেছে। তো এক্ষেত্রে একজন পুলিশ, তার কি শাস্তি হতে পারে? এবং আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পুলিশ কেন এত মারমুখী হয়? এখন সাংবাদিক যদি এভাবে পিড়াইতে পারে, তাহলে এখানে সাধারণ মানুষের কি অবস্থা? কি অবস্থা হতে পারে? জি, আমরা আপনার প্রশ্নের জবাব আমরা নেব। আমাদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া আছেন। সময়ও অনেক আছে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। নিউজ আওয়ার এক্সট্রার শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে। দর্শক, আপনারা প্রশ্ন করছেন আমাদের আমন্ত্রিত দুই সাংবাদিক আফসান চৌধুরী এবং আমির খসরু, যারা আমাদের সংবাদ স্টুডিওতে আছেন, আর আমাদের সকলের প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রশ্ন নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, শিরোনাম রেখেছি পুলিশি রাজনীতি। বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোনে তিনি প্রশ্ন করেছেন যে পুলিশ কেন এত মারমুখী এবং সাংবাদিকদের উপরেই এত আক্রমণাত্মক ভঙ্গি, যেখানে নাকি হাজার হাজার ক্যামেরা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সকল কিছু রয়েছে, আর সাধারণের তো প্রশ্নই ওঠে না, মানে সাধারণ আরও কতটা ভালনারেবল, সেই বিষয়ে প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর থেকেই যদি অন্যগুলোর উত্তর দেন। দেখুন, পুলিশ সব সময় মায়ের মুখী, এটা বোধহয় ঠিক না। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই। ঢাকা মহানগরীতে প্রতিদিন কয়েকশো প্রোগ্রাম হয়ে থাকে। মাসে যদি আমি বলি তাহলে এটা হাজারে পৌঁছবে। তাহলে এই এত ধরনের প্রোগ্রামে আমরা কিন্তু সব ক্ষেত্রেই নিরাপত্তা বিধান করে থাকি। আমি 2016 সালে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই ধরনের ক্ষমতা অপপ্রয়োগ বা এই ধরনের পিটুনি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কটা হয়েছে? আমরা বিগত সময়ের সাথে যে তুলনা করি, এই সংখ্যা কিন্তু আরও অনেক খারাপ ছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু উন্নতি হচ্ছে, এবং এটি এই ধরনের ঘটনা যেতে পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য কী করণীয় সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে আছে। সেটা নিয়ে আমরা চিন্তা করছি যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পারসেপচুয়াল চেঞ্জটাকে কীভাবে আনা যাবে, তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কিভাবে তাদের উন্মেষটা করা যাবে। কারণ আমরা প্রয়োজনীয় কর্মচারী, জনগণ হচ্ছে আমাদের মালিক, এবং জনগণ আমাকে যদি গালমন্দ করে সেখানে আমাকে পোলাইট ব্যবহার করতে হবে। এই স্লোগান নিয়ে কিন্তু আমরা সব জায়গায় যাচ্ছি। ফলে কি হয়েছে, পরিস্থিতির অনেক উন্নতি কিন্তু হয়েছে। 2016 সালের আমি যদি যাই, 2015 সালে যাই, আমরা নিগৃহীত হয়েছি বহুবার, কিন্তু পুলিশ কতবার এই ধরনের অপেশাদার আচরণ করেছে এই পরিসংখ্যানও আমি বলবো যে বিবেচনা করার দাবি রাখে। এবং কি বাস্তবতার মুখোমুখি আমরা কাজ করি,
আমি কিন্তু প্রথমেই বলেছি এই ধরনের কাজটি অগ্রহণযোগ্য, অবশ্যই এই ধরনের কাজ যারা তাদের শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি এটিও আমি বিবেচনা করতে বলবো যে কি পরিস্থিতিতে আমরা কাজ করি সেটাও বিবেচনা দাবি রাখা দরকার। এবং আমি মনে করি পুলিশের কাছে যেমন জনগণের প্রত্যাশা যে যে জনগণের কর্মচারী হিসাবে তারা দায়িত্বশীল বিহেভ করবে, আমিও বলবো যে জনগণেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনীতিবিদদের, সমাজপতিদেরও এখানে দায়িত্বশীল আচরণ করতে হবে। দেখুন আমাদের ঢাকা শহরে সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কথা যদি বলি, যেহেতু আজকে সাংবাদিক নিগৃহীত নিয়ে এত কথা হয়েছে, আমাদের সম্পর্ক কিন্তু অনেক চমৎকার। আমাদের সম্পর্ক এবং পেশাদারিত্ব এবং অংশীদারিত্ব কিন্তু অনেক গভীর। হ্যাঁ, এর মধ্যে একটা দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যাচ্ছে এবং সেটির ব্যাপারে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং এই ধরনের ঘটনার মুখোমুখি পুনর্বার এসে যাতে আমাকে না হতে হয় সেজন্য কিন্তু আমাদের একটা প্রচেষ্টা থাকবে। কিন্তু সবকিছুতে আমাদের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি চলবে না। সিচুয়েশন ইমপ্রুভ করতেছে, সিচুয়েশনটা আরও কীভাবে ইমপ্রুভ করা যায় সেজন্য আমাকেও যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি আমি বলবো সমাজকেও কিন্তু উদ্যোগ নিতে হবে। আমরা কিন্তু আমাদের পুলিশ বলি, মানে আমরা আলাদা করে, আমরা কিন্তু এর বাইরে না। পুলিশে যিনি আছেন তিনি আমাদের ঘরের বাবা, ভাই, আত্মীয়, কেউ না কেউ। তো আমরা তো এই সমাজের সদস্যের মধ্যেই পার্ট। আমরা আমাদের পুলিশ নিয়েই আমরা গর্ব করতে চাই। আপনি আমাকে একটু শুধু বলবেন যে পুলিশ জনগণের বন্ধু, এটা কি আপনাদের স্লোগান? না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আপনি জানেন আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমাদের অনেক অর্জনও আছে তার বিপরীতে। সেটা আমি যদি বলি সেটা বিশাল একটা সময়ের ব্যাপার, আমি এটা বলবো না। শুধু সংক্ষেপে বলবো 2016 সালে আমাদের ঢাকা মেট্রোপলিটনের 17 জন পুলিশের সদস্য দায়িত্ব পালন করে নিহত হয়েছে এবং হলিউড ডিজাইন এবং সুলাখাদের 4 জন সদস্য তারা আত্মোৎসর্গ করেছে। তাদের অবদানটাও খাটা করে দেখা যাবে না। আমি বলবো হাজারটি ভালো কাজ আমাদের আছে, কিন্তু এই যে আজকে শাহবাগের যে ঘটনা আমরা বলছি, একটি কাজ কিন্তু হাজার ঘটনাটাকে প্রশ্নবিদ্ধ করছে। সেটাকে আমি অনুধাবন করি না? নিশ্চয়ই অনুধাবন করি, কারণ আমি একটা সময় আমরাও কিন্তু এই সিভিল সোসাইটি চলে যাব। আমি শুধু এই জায়গাটা একটা প্রশ্ন রাখতে চাই যে আপনি বললেন যে একটা ঘটনা এত অর্জনকে নষ্ট করে দিচ্ছে, এখানে আপনারা কি কিছু সন্দেহ করছেন যে এটা আপনাদের ইন্টারনাল কিছু ইনকোয়ারি করা দরকার? থেকে এই ঘটনাগুলো কেন হচ্ছে? যখন আমরা পুলিশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছি, আমরা গর্বিত হচ্ছি যেভাবে জঙ্গি দমনে পুলিশের যে ভূমিকা এবং অ্যাজ এ হোল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ভূমিকা, তাতে আমরা আসলে গর্বিত। অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ অনেক দূরে এগিয়ে আছে। সে সময় এত কিছু ঘটনা হঠাৎ করে আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখানে উইদিন দা মানে ফোর্স কোন রকমের ষড়যন্ত্র আছে কিনা সেই ব্যাপারটা আপনারা আমি যেটা বলতে চাই, আমাদের কিন্তু ইন্টারনাল ওভারসাইট রয়েছে। আমাদের যে ইন্টেলিজেন্স উইং রয়েছে, তো যে বিষয়গুলো বলছেন অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করি। আমরা হাজারটা ভালো কাজ করছি, আমাদের অনেক ত্যাগ আছে, অনেক স্যাক্রিফাইস আছে। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে একটা বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের কিন্তু অনেক ত্যাগ রয়েছে। আপনি দেখেন হলিউড ডিজাইনের পরে যেভাবে বিদেশিরা শঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা চলে গিয়েছিল, ইনভেস্টার চলে গেছিল, বাইরেরা চলে গেছিল, ইনভেস্টার চলে গিয়েছিল, আজকে তারা কিন্তু আমাদের প্রতি আস্থা রেখে আবার দেশে ফিরে এসেছে। আমরা তো কাজ করছি, আমরা যখন জাতিসংঘ বাহিনীতে কাজ করছি আমাদের কিন্তু সুনাম চতুর্দিকে। তাহলে বাংলাদেশে কেন এটার ব্যত্যয় হবে? এই কারণটা আমাদের খুঁজতে হবে। আমি বলবো পুলিশের অবশ্যই দায়িত্ব আছে, আমরা দায়িত্ব গ্রহণ করছি এবং এই অবস্থা উন্নতির জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। পাশাপাশি আমি বিনীতভাবে বলবো সম্মানিত নাগরিক যারা রয়েছেন, পেশাদার যারা রয়েছেন, আমাদের বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের কিন্তু দায়িত্ব আছে। সেটা হচ্ছে সবাইকে দায়িত্বশীল আচরণ করা এবং একটা পরিবেশ সবাই মিলে তৈরি করা যে গণতান্ত্রিক দেশে একটা পুলিশ যাতে গণতান্ত্রিক আচরণ করতে পারে। এবং আমি খারাপ কাজের জন্য যেমন আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো, ভালো কাজেরও আমরা প্রশংসা করব।
এই যে 2016 সালের কথা আমি আবার বলবো, আপনি মনে হয় হাতে গোনা 2-4টা ঘটনা, বেশি বলতে পারবে না জি। এদের ঘটনা। অথচ বিভিন্ন পেশাজীবীদের সাথে, ইভেন আমি যদি মিডিয়ার কথা বলি, তাদের সাথে আমাদের অত্যন্ত চমৎকার জি। আন্তরিক পরিবেশে আমরা অনেকগুলো কাজ করছি। এরকম কিন্তু হাজারটা উদাহরণ আমরা আমি একটু দিতে পারবো। আফসান চৌধুরীর কাছে যাই। আমরা আজকের শিরোনামটা রেখেছি পুলিশি রাজনীতি। রাজনীতির অংশ, রাজনীতির অনেক দিকে একটু গতি পেয়েছে। আমরা সার্চ কমিটি নিয়ে যদি আজকে ডেভেলপমেন্টটা নিয়ে একটু যদি মতামতটা দেন আফসান চৌধুরী, পুলিশ অ্যাজ এ হোল তা নিয়েও যদি আপনার আরো কিছু যোগ করবার থাকে বলতে পারেন। জি। আমার মনে হয় পুলিশের আরো আধুনিক হওয়া দরকার। জনগণের তো অবশ্যই আরো অনেক বেশি আধুনিক হওয়া দরকার, কিন্তু তার মানে পুলিশ তো প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের আধুনিকরণটা হচ্ছে প্রশাসনের দায়িত্ব। প্রশাসন যদি না ইচ্ছে আধুনিক পুলিশ তৈরি করে, যে এই চ্যালেঞ্জগুলো এখন আমাদের সমাজে আসছে এই পুলিশ দিয়ে, তাহলে তো নাও হতে পারে। এটাই হচ্ছে সংকট। আর সার্চ কমিটি সম্পর্কে আমি বলবো যে সার্চ কমিটি এখনো কাজ শুরু করেনি, তার দেখা হয়নি। তবে সার্চ কমিটি হবে, তারপরে ইলেকশন কমিশন হবে, তারপরে নির্বাচন হবে। আমরা নারায়ণগঞ্জ থেকে যেটা দেখেছি যে আমাদের যদি প্রশাসন এবং প্রধানমন্ত্রী একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যদি চান, তাহলে নির্বাচন কমিশন খুব একটা কিছু করার থাকে না। এটা তো আপনার অনুষ্ঠানে অনেকবার আলাপ হয়েছে। অতএব এটা সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছার বিষয়। ঠিক যেমনিভাবে পুলিশের কর্মকাণ্ড হাজারটা বিশ্লেষণ করলেও শেষ পর্যন্ত কিভাবে কোনো একটা সংকটকে পুলিশ দেখছে, ঠিক তেমনিভাবে প্রশাসন কিভাবে নির্বাচনকে দেখছে, এটার উপরেই নির্ভর করে। যে আমরা প্রশাসন কিভাবে নির্বাচনকে দেখছে এবং পুলিশ কিভাবে গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতিটাকেও গণতান্ত্রিক ধারায় এবং প্রশ্নহীনভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, সেগুলো নিয়ে কথা শুনবো। দর্শক আপনারাও আছেন, প্রশ্ন করছেন, প্রশ্ন করবেন একটা ছোট্ট বিরতির পরে।